সেখানকার পরিস্থিতি কি? আগুন কি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে? এতক্ষণ ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিস। আমদানি কার্গো কমপ্লেক্সে দুপুর 2টায় যে আগুন লেগেছিল সেটি কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দাউ দাউ করে পুরো কার্গো কমপ্লেক্সেই কিন্তু জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা যখন এক পাশের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, ঠিক অন্য পাশ থেকে কিন্তু আগুনের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং আকাশ পুরো কালো ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে। এবং উত্তরাংশে কার্গো কমপ্লেক্সের ঠিক উত্তরাংশে কিন্তু আগুনের তীব্রতা সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি আগুনের তীব্রতা দৃশ্যমান হচ্ছে কার্গো কমপ্লেক্সের উত্তরাংশে। যদিও ফায়ার সার্ভিসের কর্মীরা সেই অংশটিতে বারবার চেষ্টা করছেন আগুনটিকে নেভানোর জন্য, কিন্তু কোনোভাবেই তারা সেটিকে নিয়ন্ত্রণে আনতে পারছেন না। এখন পর্যন্ত তারা তাদের প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা জানি যে 36টি ইউনিট ফায়ার সার্ভিসের বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই অগ্নি নির্বাপন কার্যক্রমে অংশগ্রহণ করেছে এবং শুরু থেকেই এখনো পর্যন্ত তারা সেই পানির মাধ্যমে পানি ছিটিয়ে আগুন সেটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। কিন্তু আগুনের যে ধরন বা আগুনের যে ধরনের আগুন লেগেছে সেটি কিন্তু নিয়ন্ত্রণে আনা খুবই কঠিন একটি কাজ। কারণ এখানে যারা কাজ করেন বা এখানে যারা ব্যবসা করেন বা যারা এখানের সঙ্গে সংশ্লিষ্ট আছেন, তারা কিন্তু বলছেন যে এই কার্গো কমপ্লেক্সে বিদেশ থেকে আমদানি করে আনা বিভিন্ন মালামালের পাশাপাশি তারা কিন্তু দাহ্য পদার্থ যেগুলো রয়েছে সেগুলো আছে, এমনটা কিন্তু তারা বলেছেন। সেই ক্ষেত্রে আগুন লাগার পর এই দাহ্য পদার্থগুলো কিন্তু আগুনের যে তীব্রতা সেটি কিন্তু বহুলাংশে বাড়িয়ে দেয়, যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কিন্তু বেশ কষ্টসাধ্য। এবং সেটি আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 5 ঘন্টা পরও কিন্তু এখনো পর্যন্ত সেই আগুন সেটি কিন্তু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এবং এই আগুন নির্বাপনের কার্যক্রমে ফায়ার সার্ভিসের 36টি ইউনিটের পাশাপাশি আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি উদ্ধার কার্যক্রমে বিজিবির সদস্যরা অংশগ্রহণ করেছেন। এই কার্গো কমপ্লেক্সের আশেপাশে বেশ কিছু অ্যাম্বুলেন্স এনে রাখা হয়েছে। যদি কেউ হতাহত হন তাহলে তাদেরকে যেন নিকটবর্তী হাসপাতালে নেওয়া যায় সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য আমরা দেখতে পেয়েছি অ্যাম্বুলেন্সও রাখা হয়েছে। এই কার্গো কমপ্লেক্সে মূলত বিদেশ থেকে আমদানি করে আনা বিভিন্ন পণ্য রাখা হয়েছে, কাঁচামাল রাখা হয়েছে, কেমিক্যাল রাখা হয়েছে, যেগুলো দেশের শিল্প কারখানা সহ দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং এই কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ফলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা কিন্তু করছেন এখানে যারা সংশ্লিষ্ট আছেন বা যারা কাজ করেন, তারা কিন্তু বড় ধরনের একটি ক্ষতির আশঙ্কা করছেন এবং তারা বলছেন যে আমদানি প্রক্রিয়ার একটি বড় ধরনের আঘাত লাগবে কিন্তু আজকের এই অগ্নিকাণ্ডের পর। পাশাপাশি তারা বলছেন কি কোন জায়গা থেকে এটির সূত্রপাত হয়েছে বা কারো কোনো গাফিলতি আছে কিনা বা কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে কিনা সেটি তারা খতিয়ে দেখার কিন্তু আহ্বান জানিয়েছেন এখানে যারা সংশ্লিষ্ট আছেন। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এই কার্গো কমপ্লেক্সটি কিন্তু বিমানবন্দরের ঠিক উত্তরাংশে, যার কারণে বিমান চলাচলের যে প্রক্রিয়া সেটিতে বড় ধরনের কোনো ব্যাঘাত কিন্তু আমরা দেখতে পাইনি। তবে যেহেতু এটি বিমানবন্দরেরই একটি অংশ, সেই ক্ষেত্রে এই ঘটনাটি কিন্তু পুরো বিমানবন্দর কর্তৃপক্ষ পাশাপাশি বিমান পরিচালনার ক্ষেত্রেও বেশ প্রভাব ফেলেছে। সেটি আমরা খুব সহজেই বুঝতে পারছি। আমরা যখন দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি ফ্লাইট কিন্তু দেরিতে ছেড়ে যাওয়ার জন্য ইতোমধ্যেই কিন্তু জানানো হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে। সুতরাং এই অগ্নিকাণ্ডের ঘটনাটি পুরো প্রক্রিয়ার উপর বা পুরো বিমানবন্দরের যে কার্যক্রম সেটির উপর প্রভাব বিস্তার করছে সেটিও আমরা দেখতে পাচ্ছি। এবং এটি অর্থনীতির জন্য সবচেয়ে বড় ক্ষতি, বিশেষ করে আমদানি খাতের যে বড় ধরনের ধাক্কা কিন্তু বলছেন এটির সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন। এবং তারা বলছেন যে এই ক্ষতি কাটিয়ে ওঠা বা এই ক্ষতি পুষিয়ে ওঠা বড় ধরনের চ্যালেঞ্জ হবে তাদের জন্য। এবং এখানে যে পণ্যগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেটিও কিন্তু বেশ বড় ধরনের ক্ষতিরই কিন্তু তারা আশঙ্কা করছেন। এবং তারা বলছেন যে এই কার্যক্রমে বা আজ কিন্তু এখানকার অর্থাৎ আমদানি কার্গো কমপ্লেক্সের কার্যক্রম সেটি কিন্তু বন্ধ থাকে সাপ্তাহিক ছুটির দিন হিসাবে শনিবার। সেই বন্ধের সুযোগে আসলে কর্তৃপক্ষের উদাসীনতা নাকি কেউ উদ্দেশ্য প্রণীতভাবে এই ঘটনা ঘটিয়েছে সেটি কিন্তু তারা খতিয়ে দেখার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছি ফায়ার সার্ভিস ছাড়াও কিন্তু বাংলাদেশ পুলিশের সদস্যরা, আনসারের সদস্যরা তারা তাদের জায়গা থেকে পুরো
এলাকাটিকে নির্বিঘ্ন রেখে ফায়ার সার্ভিস কর্মীদেরকে তাদের যে উদ্ধার কার্যক্রম এবং অগ্নি নির্বাপন কার্যক্রম সেটি চালানোর জন্য বা পরিচালনা করার জন্য তারা কিন্তু সহায়তা করছেন। এবং সময় যতই যাচ্ছে আমরা কিন্তু আগুনের যে লেলিহান শিখা সেটির দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সেটি কিন্তু দৃশ্যমান হচ্ছে। ঠিক যদি বলতে যাই দুপুর 2:30 থেকে 4:30 পর্যন্ত কিন্তু আমরা আগুনের যে ধোঁয়ার আধিক্যই বেশি দেখেছি, কিন্তু সময় যতই বাড়ছে আমরা ধোঁয়ার পাশাপাশি কিন্তু আগুনের যে কুণ্ডলী সেই কুণ্ডলীগুলো কিন্তু স্পষ্ট হচ্ছে। বিশেষত উত্তরাংশে কিন্তু দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা জ্বলছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা এই উত্তরাংশের যে আগুন সেটিকে নিয়ন্ত্রণে আনার জন্য তারা কিন্তু চেষ্টা করছেন। এবং ভিতরের অংশেও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অংশে আমরা এই ভবনের ফাঁকা জায়গাগুলো রয়েছে, অর্থাৎ যেখান থেকে আসলে ভিতরে আগুনের যে চিহ্ন সেটিও কিন্তু খুব স্পষ্টই বাইরে থেকে দেখা যাচ্ছে। এবং এটি নেভানো খুব সহজ নয় বা অনেকটাই কষ্টসাধ্য হবে, চ্যালেঞ্জিং হবে, এমনটি কিন্তু বলছেন এখানে যারা সংশ্লিষ্ট আছেন। তারা কিন্তু বলছেন যে কেমিক্যাল থাকার কারণে আগুনের তীব্রতা বেড়েছে, পাশাপাশি এখানে পোশাক থেকে শুরু করে নানা ধরনের যে কাঁচামাল রয়েছে সেগুলো থাকার কারণে আসলে এই আগুন নেভানোর যে প্রক্রিয়া সেটি পুরোপুরি সম্পন্ন করতে কিন্তু যে যারা উদ্ধারকর্মী রয়েছেন বা ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন তাদেরকে বেশ খানিকটা পরিশ্রম করতে হবে এবং তাদের সেটি অনেকটা কষ্টসাধ্যই হবে, এমনটি কিন্তু বলছেন এখানে যারা আছেন। এবং তারা বলছেন যে তাদের অর্থনীতির জন্য, বিশেষ করে দেশের অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা বলছেন। এবং এটির পিছনে কি কারণ রয়েছে সেটিও তারা খতিয়ে দেখার জন্য বলেছেন। যদিও এখনো পর্যন্ত আগুন কোন জায়গা থেকে সূত্রপাত হয়েছে, অগ্নিকাণ্ডের উৎস কি, সেই বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমরা কোনো তথ্য জানতে পারিনি। নিশ্চয়ই ফায়ার সার্ভিস বা বিমানবন্দর কর্তৃপক্ষ পরবর্তীতে এই অগ্নি নির্বাপন কার্যক্রম সেটি শেষ হওয়ার পর তারা নিশ্চয়ই তদন্তের মাধ্যমে সেই কারণগুলো বের করার চেষ্টা করবেন, তখন হয়তো আমরা দর্শকদেরকে জানাতে পারবো। তবে এখন পর্যন্ত উত্তরাংশ পাশাপাশি কার্গো কমপ্লেক্সের মাঝামাঝিতে আসলে আমরা আগুনের লেলিহান শিখার যে দৃশ্য সেটি কিন্তু ক্রমান্বয়েই দৃশ্যমান হচ্ছে এবং দাউ দাউ করে জ্বলছে ঘন্টার পর ঘন্টা ধরে। ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু পানি ছিটিয়ে বা তাদের যে আনুষঙ্গিক সরঞ্জামাদি রয়েছে সেগুলোর মাধ্যমে চেষ্টা করেও কিন্তু এই আগুনটিকে কোনোভাবেই নিয়ন্ত্রণে তারা কিন্তু আনতে পারছেন না। এবং যদি বলতে যাই এই এলাকাটি কিন্তু পুরো ধোঁয়ায় ছেয়ে গেছে। শ্বাস প্রশ্বাস কার্যক্রম মানুষের যেটি স্বাভাবিকভাবে আসলে শ্বাস প্রশ্বাস নেওয়াটা অনেকটাই কষ্টসাধ্য, কারণ বাতাসের সঙ্গে এই ধোঁয়ার কুণ্ডলী পাশাপাশি শ্বাস প্রশ্বাস কার্যক্রম সেটিকে অনেকটাই চ্যালেঞ্জিং করে তুলেছে। এবং দাউ দাউ করে আমরা দেখতে পাচ্ছি উত্তরাংশে এই আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের প্রাণান্তকর চেষ্টা করলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এখনো পর্যন্ত সেটি নিয়ন্ত্রণে আনতে পারছেন না বা আগুনটি নিয়ন্ত্রণে আসছে না। আমরা জানি যে বা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরাও কিন্তু তাদের সর্বশক্তি নিয়োগ করেছেন এবং তারা উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি এই কার্গো কমপ্লেক্সের চারপাশে কিন্তু আমরা বেশ কিছু অ্যাম্বুলেন্স লক্ষ্য করেছি, অর্থাৎ যারা হতাহত হবেন বা হয়েছেন তাদেরকে যেন খুব দ্রুতই হাসপাতালে ভর্তি করা যায় সেজন্য আমরা এই ঘটনাস্থলের আশেপাশে বেশ কিছু অ্যাম্বুলেন্স লক্ষ্য করেছি। এবং এই অগ্নিকাণ্ডের ঘটনা পুরো বিমানবন্দরের পরিচালনার যে প্রক্রিয়া সেটিকেও কিন্তু বেশ কিছুটা বাধাগ্রস্তই করেছে বলা যায়, কারণ হচ্ছে বেশ কয়েকটি ফ্লাইটের ডিলে হওয়ার বা বিলম্বে ছেড়ে যাওয়ার যে সংবাদ সেটি কিন্তু ইতোমধ্যেই আমাদের কাছে এসে পৌঁছেছে। এবং ফায়ার সার্ভিসের 36টি ইউনিটের মাধ্যমে ফায়ার সার্ভিস কর্মী সহ এখানের উদ্ধার কার্যক্রম এবং অগ্নি নির্বাপন কার্যক্রমে যারা অংশগ্রহণ করছেন তারা কিন্তু প্রাণান্তকর চেষ্টা করছেন আগুনটিকে যেন যে কোনোভাবে নিয়ন্ত্রণে আনা যায়, কিন্তু কেমিক্যাল থাকার কারণে সেই আগুনটি এখনো পর্যন্ত তারা নিয়ন্ত্রণে আনার যে প্রচেষ্টা সেটি চালিয়েও কিন্তু তারা এখনো পর্যন্ত আগুন নির্বাপন কার্যক্রম অগ্নি নির্বাপন কার্যক্রম সেটি কিন্তু তারা শেষ করতে পারছেন না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সময় যতই যাচ্ছে ধোঁয়ার পাশাপাশি আগুনের লেলিহান শিখার যে উপস্থিতি উঁকি দেয়া সেটি কিন্তু বারবারই আমাদের কাছে স্পষ্ট হচ্ছে এবং দাউ দাউ করে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরাংশে সেই আগুনটি জ্বলছে। পাশাপাশি যদি বলতে যাই খানিকটা পর পর বেশ ছোট ছোট কিছু বিস্ফোরণের শব্দ আমাদের কানে আসছে। আমরা বুঝতে পারছি যে আসলে সেখানে দাহ্য পদার্থ বা ছোট ধরনের যে বিস্ফোরণ সেটি হচ্ছে এবং ভেতর থেকে এই ধরনের আগুনের যে উপস্থিতি বা আগুনের যে চিহ্ন সেটাও কিন্তু বাইরে থেকে খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। এখন বিমানবন্দর এবং তার আশেপাশের এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে
অগ্নিকাণ্ডের পাশাপাশি ধোঁয়ার যে কুণ্ডলী, সাদা ধোঁয়া পাশাপাশি কালো ধোঁয়া, যেখানে নতুন করে আগুনের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেখানে আসলে সাদা ধোঁয়া, পাশাপাশি যেখানে অগ্নিকাণ্ডের অনেকটাই শেষ পর্যায়ে অর্থাৎ পুড়ে ছাই হয়ে গেছে সেখান থেকে কালো ধোঁয়া আমরা লক্ষ্য করছি। এবং এই এলাকার শ্বাস প্রশ্বাস যারা নিচ্ছেন, অর্থাৎ এই এলাকাতে যারা বসবাস করেন তাদের শ্বাস প্রশ্বাসেও কিন্তু সেই ধোঁয়ার যে উপস্থিতি সেটি কিন্তু আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি। এবং বিমানবন্দর কর্তৃপক্ষ বলছেন যে সারা দেশের যে আমদানি রপ্তানি সহ যে বিদেশ থেকে পণ্য আনা নেওয়ার যে প্রক্রিয়া, সেই কার্যক্রমেও কিন্তু বড় ধরনের একটি চ্যালেঞ্জ হবে আগামী দিনে। আসলে এটিকে আসলে কাটিয়ে উঠে আবার আমদানি রপ্তানি কার্যক্রমের যে প্রক্রিয়াটি চালু করা, সেই প্রক্রিয়া চালু করার ক্ষেত্রেও বড় ধরনের চ্যালেঞ্জ হবে। কারণ এখানে শুধু স্টোরের পাশাপাশি এখানে যে স্থানান্তর প্রক্রিয়া, অর্থাৎ বিদেশ থেকে আমদানি করে আনার পর সেটি আমদানিকারকদের হাতে পৌঁছানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটিও এখানে সম্পন্ন হয়। সেই ক্ষেত্রে এই প্রক্রিয়ার সঙ্গে যারা সম্পৃক্ত আছেন তাদের অফিস এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেগুলো রয়েছে, সেই গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলোও কিন্তু পুরে ছাই হয়ে যাচ্ছে এমনটি আশঙ্কা করছেন এখানের যারা সংশ্লিষ্ট আছেন তারা। সেই ক্ষেত্রে পুরো প্রক্রিয়াটি অর্থাৎ আমদানি প্রক্রিয়াটি কিন্তু বড় ধরনের আঘাত বা বড় ধরনের হুমকির সম্মুখীন হয়েছে আজকের এই অগ্নিকাণ্ডের ফলে। এবং এখানে যারা সংশ্লিষ্ট আছেন তারা বলছেন যে আগুনের যে তীব্রতা তারা দেখছেন বা আগুনের যে তীব্রতা তারা লক্ষ্য করছেন, সেই ক্ষেত্রে তারা তাদের আমদানি করা পণ্য হয়তো পুড়ে ছাই হয়ে যাবে এমনই আশঙ্কা তারা করছেন, হয়তো কিছুই অবশিষ্ট থাকবে না এমন আশঙ্কা কিন্তু এখানে যারা সংশ্লিষ্ট আছেন তারা কিন্তু করছেন। আমরা দেখতে পেয়েছি এই কার্গো কমপ্লেক্সে যাদের মালামাল রয়েছে তাদের অনেকেই কিন্তু এই কার্গো কমপ্লেক্সের বাইরে আসলে অপেক্ষা করছেন। তারা তাদের যে মূল্যবান সেই সামগ্রী, কাঁচামাল সহ কেমিক্যাল সহ যে পণ্যগুলো রয়েছে সেগুলো আসলে পুড়ে ছাই হচ্ছে এমন আশঙ্কাও করছেন, কিন্তু তারা সেগুলো রক্ষার জন্য বা উদ্ধারের জন্য আসলে কিছুই করতে পারছেন না। তাদের আকুপাকু একটি অবস্থা, অর্থাৎ তাদের যে সেগুলো ঘিরে তাদের যে চিন্তিত হয়ে থাকা বা অধীর আগ্রহে অপেক্ষায় থাকা, সেই জিনিসগুলো আমরা লক্ষ্য করছি। এবং তারা বলছেন যে তাদের ব্যবসা সহ তাদের যে আমদানি কার্যক্রম সেটিতে বড় ধরনের বাধার সম্মুখীন হবে আজকের এই অগ্নিকাণ্ড। এবং তারা একটি দাবি কিন্তু বারবার করছেন যে এখানে কিভাবে আগুনের সূত্রপাত হলো বা কারা কেউ কি এর সঙ্গে সংশ্লিষ্ট কিনা বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে কিনা, সেই বিষয়গুলো যেন সূক্ষ্মভাবে তদন্ত করে বের করে আনা হয়, সেই দাবি কিন্তু তারা কর্তৃপক্ষ অর্থাৎ বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সরকার, ফায়ার সার্ভিস সহ যারা সংশ্লিষ্ট আছে তাদের কাছে কিন্তু তারা সেই দাবিটি করছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই কার্গো কমপ্লেক্স অনেক একটা বড় আমদানির হাব, পাশাপাশি অর্থনীতিরও একটি বলা যায় যে একটি বড় অংশ, পাশাপাশি দেশের শিল্প কারখানার যে কাঁচামাল, সেই কাঁচামালের একটি বড় যোগান বা বড় পথও কিন্তু এটি, অর্থাৎ বিদেশ থেকে যে কাঁচামালগুলো আমদানি করা হয় সেটি কিন্তু এই আমদানির যে কমপ্লেক্স রয়েছে সেই কমপ্লেক্স হয়েই কিন্তু আমদানিকারকদের হাতে পৌঁছায়। সুতরাং এই গুরুত্বপূর্ণ জায়গাটিতে অগ্নিকাণ্ডে বা এই ধরনের একটি দুর্ঘটনার ফলে আমদানি খাত সহ দেশের শিল্প খাত বিশেষত আমি যদি বলতে যাই দেশের অর্থনীতি বেশ চ্যালেঞ্জের মুখে পড়বে এমন কিন্তু আশঙ্কা করছেন এখানকার ব্যবসায়ী যারা রয়েছেন, যারা আমদানিকারক রয়েছেন, যারা কর্তৃপক্ষ রয়েছেন, সবাই কিন্তু এই আশঙ্কাটি করছেন। এবং তারা বলছেন যে এটি অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা। তো ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা দেখতে পেয়েছি সেই দুপুর থেকে অর্থাৎ দুপুর 2টার পর থেকেই তারা যে তাদের কার্যক্রম শুরু করেছেন, তারা কিন্তু সেই প্রাণান্তকর চেষ্টাই করছেন। তারা সব কিছু উজাড় করে দিয়ে আসলে এই আগুনটিকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেই চেষ্টাটি তারা করছেন। এবং আমরা দেখতে পেয়েছি তাদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী যোগ দিয়েছে। আইএসপিআর থেকে জানানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই অগ্নি নির্বাপন কার্যক্রমে অংশগ্রহণ করছেন। বিজিবির সদস্যরাও কিন্তু উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করছেন। পুরো বিমানবন্দরের যে কার্যক্রম সেটি স্থবির না হয়ে পড়লেও কিন্তু বেশ কিছু বাধার সম্মুখীন হয়েছে। যদিও আমরা জানি যে এই আমদানি কার্গো কমপ্লেক্সটি বিমানবন্দরের এক পাশে অর্থাৎ 8 নম্বর গেটে অবস্থিত, সেই ক্ষেত্রে পুরো বিমানবন্দরের যে পরিচালনা কার্যক্রম সেটির উপর ভয়ানক প্রভাব বা বড় ধরনের প্রভাব না পড়লেও কিছু প্রভাব যে পড়েছে সেটা কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে। কারণ আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকটি ফ্লাইট দেরিতে ছেড়ে যাবে বলে বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে আসলে নোটিশ দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে এটির একটি প্রভাব যে বিমান চলাচলের ক্ষেত্রেও রয়েছে সেটি কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি। এবং
এই বিমানবন্দরটি দেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো, সুতরাং এই গুরুত্বপূর্ণ অবকাঠামোতে এত বড় ধরনের অগ্নিকাণ্ডে এখানে যারা সংশ্লিষ্ট আছেন তারা যেমনিভাবে আসলে হতাশ হয়ে পড়েছেন, পাশাপাশি তারা কিন্তু ক্ষোভও প্রকাশ করেছেন যে আসলে কোনো ধরনের অব্যবস্থাপনা ছিল কিনা। বা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে এখন আগুন জ্বলছে, সেখান থেকে সরাসরি খবর জানাচ্ছিলেন শাকির আহমেদ। এবং আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন এই মুহূর্তে জাফর সাদিক। রুপুল, আপনাকে ধন্যবাদ। রুপুল, আমরা যেটি দেখছিলাম যে আপনি প্রায় দীর্ঘ 3 ঘন্টা ধরে এখানে আছেন এবং আপনি পুরো ঘটনাগুলো দেখছেন, শুনছেন। আমরা শাকিরের কাছ থেকে বেশ কিছু তথ্য পেলাম, একটু জানাবেন যে এই যে কার্গো হাউসে যে আগুনটি লাগলো এটা আসলে ক্ষয়ক্ষতিটা কি পরিমাণ হতে পারে এবং এটা কাটিয়ে ওঠার সম্ভাবনা কতটুকু অল্প সময়? এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে টাকার অঙ্কে হয়তো হিসেব করা যাবে না জাফর, তবে সেই ক্ষতি যে অনেক বড় একটি ক্ষতি, সেটি একরকম ক্ষতি না, শুধু টাকার অঙ্কের ক্ষতি নয়, এটি বাংলাদেশের ইমেজের জন্য একটি ক্ষতি, সেটি বলাই যায়। কারণ বিশ্বের কোথাও এরকম অগ্নি নির্বাপন এর অব্যবস্থাপনা নিয়ে এই ধরনের পরিস্থিতি ঘটেছে কিনা আমার ঠিক জানা নেই। হয়তো দু একটি দুর্ঘটনা, এত বড় দুর্ঘটনা ঘটে থাকলেও থাকতে পারে। এর মধ্যে আপনি জেনে থাকবেন যে এই কার্গো হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের যে অব্যবস্থাপনা, সেটি নিয়ে বহির্বিশ্বের বেশ কয়েকটি দেশ এর মধ্যে বেশ কয়েকবার উদ্বেগ প্রকাশ করেছে। 2015 সাল থেকে এই কারণেই যুক্তরাজ্য তাদের কার্গো ফ্লাইট পরিচালনা বন্ধ করেছে ঢাকার সাথে। পাশাপাশি অস্ট্রেলিয়া তারা বন্ধ করেছে, জার্মানি বন্ধ করেছে, কানাডাও বেশ কয়েকবার তাদেরকে সতর্ক করেছে। এই মুহূর্তে কি কার্গো হ্যান্ডেলিং দেশীয় অপারেটর দিয়ে চলছে না বিদেশি কোনো অপারেটরের মাধ্যমে? এই মুহূর্তে দেশীয় অপারেটর দিয়ে চলছে এবং এর আগে মূলত বিমান কার্গো হ্যান্ডেলিংটা করে থাকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স, এবং বিমান তারা নিজস্ব ব্যবস্থাপনায় এটি করে থাকে এবং বিদেশি ব্যবস্থাপনায় এটিকে করার জন্য এর আগে প্রস্তাবনা দেওয়া হয়েছিল, সে সময় তারা বিরোধিতা করেছিল। এবং আপনি জেনে থাকবেন যে থার্ড টার্মিনালেও এই মুহূর্তে যে নতুন যে ব্যবস্থাপনা তৈরি করা হচ্ছে, সেই ব্যবস্থাপনাও বিদেশি কার্গো শুধু জাপানের সাথে এক ধরনের দর কষাকষি চলছে। শুধু কার্গো হ্যান্ডেলিং নয়, যাত্রী পরিবহনের ব্যাপারেও বিদেশিদের সাথে দর কষাকষি চলছে। যেমন আগুনটি লেগেছে, আপনি খানিক আগে অনেকজন বিশেষজ্ঞের সাথে কথা বলেছেন, এয়ারপোর্টে আমাদের যারা প্রতিনিধি আছে তাদের সাথে আপনি বিভিন্ন সময় সরাসরি যুক্ত হয়েছেন। এই আগুনটা কি স্বাভাবিক মনে হচ্ছে? এখন পর্যন্ত কি মনে করছেন যারা এয়ারপোর্টে উপস্থিত আছেন? কিংবা জাফর, আগুনটা আসলে সূত্রপাত কোথা থেকে হয়েছে সেই সূত্রপাতের সম্পর্কে আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি এবং ফায়ার সার্ভিস তারাও কোনোভাবে নিশ্চিত করতে পারেনি, যার ফলে আমরা আসলে নিজে থেকে সেই বিষয়টি হয়তো বলতে পারবো না। তবে একটি বিষয় নিশ্চিতভাবেই বলা যায় যে আপনি দেখতে পাচ্ছেন যে এই ছবিটিতেও যে প্রথম যেখান থেকে সূত্রপাত ঘটেছিল, অর্থাৎ কার্গো ভিলেজের একটি বা দুইটি বড় স্থাপনা আছে এবং ওয়্যারহাউস আছে যেখানে মালামালগুলো রাখা হয়, এখান থেকে আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালনা করা হয়। সেই উপরের অংশটা, এই পুরো অংশটা এত ছোট অংশ নয় এবং একটি আন্তর্জাতিক বিমানবন্দরের যত বড় কার্গো হ্যান্ডেলিংয়ের জন্য জায়গা দরকার, ততটুকু জায়গায় হয়তো এখানে আছে আন্তর্জাতিক মানসম্পন্ন। অর্থাৎ বুঝতেই পারছেন যে সেইটি পুরো প্রায় ভস্মীভূত হয়ে গেছে, উপরের ছাউনি সেটি এখন দেখাই যাচ্ছে না, সেখান থেকে শুধু আগুনের লেলিহান শিখা দেখতে পাচ্ছি। অর্থাৎ পুরো জায়গাটি এত বড় আগুন লেগেছে এবং 30টি ইউনিট কাজ করেছে, তার মানে শক্তিশালী আগুন। এটি কোনো দাহ্য পদার্থ বা পুড়ে যাওয়ার জন্য কোনো কেমিক্যাল, এরকম কোনো ভয়ঙ্কর কোনো পদার্থর মানে সেখানে অবস্থান না থাকলে সেটি আসলে এত বেশি ছড়াতে হতো। আমরা আরেকটি বিষয় দেখলাম যে চট্টগ্রাম ইপিজেডে যে আগুনটি লেগেছিল সেটিও আমরা দেখেছি অগ্নি নির্বাপক বাহিনী যারা আছে তারা দীর্ঘক্ষণ প্রায় 20টারও বেশি ইউনিট, সেখানে 16টি ইউনিট চেষ্টা করেছে এবং রাতভর চেষ্টা করে বৃষ্টির অপেক্ষা করেছে। অবশেষে আগুন নিভেছে, যখন কিনা পুরো আগুনটা আসলে এমনি নিভে যাওয়ার কথা, বিল্ডিংয়ের ছাদ ধসে পড়েছে। এখানেও একই অবস্থা দেখছি যে আগুন জ্বলছে জ্বলছে জ্বলছে, যখন পড়ার কিছুই থাকবে না তখন হয়তো নিভবে। ফায়ার সার্ভিসের বক্তব্য কি আসলে? তারা কোনো আগুনই, বড় ধরনের আগুন কেন অল্প গতিতে নিভাতে সক্ষম হচ্ছে? জাফর, এর আগে আপনি জেনে থাকবেন যে বনানীতে যে এফআর টাওয়ারে আগুন লেগেছিল বা চুরিহাট্টায় যে আগুন লেগেছিল আজ থেকে 10 বা 12 বছর আগে, সেই সময়কার যে সক্ষমতা, সেই সক্ষমতার পর থেকে এখনো পর্যন্ত নিশ্চয়ই আমরা অনেক বেশি সক্ষমতা অর্জন করেছি। নতুন নতুন ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, কিন্তু তারপরেও
আমরা সেই ফায়ার ফাইটিং ইকুইপমেন্টগুলো যথাযথ ব্যবহার করতে পারছি কিনা, আরও আধুনিক কোনো ফায়ার ফাইটিং ইউনিট আছে কিনা, সে বিষয়টি নিয়ে আসলে এখন দেখা দরকার। আরেকটি বিষয় একটু আগেও আমি আলোচনা করেছি, বলেছি যে যখনই কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা হয় তখন আমরা আমাদের বিশেষজ্ঞরা ঝাঁপিয়ে পড়েন, আমরা গণমাধ্যম কথা বলি, কিন্তু শুধু হয়তো মানুষজন আমাদেরকে দায় দেয়, কিন্তু সেই দায়ের চেয়ে বড় কথা হলো আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলো যথাযথ কর্তৃপক্ষের কান পর্যন্ত পৌঁছচ্ছে কিনা সেটি কিন্তু নিয়ে সংশয় থেকেই যায়, এবং যার ফলে বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটছে। এবং যেই দুর্ঘটনা শুধুমাত্র একটি মানে যাকে বলতে হচ্ছে একটি বাণিজ্যিক ভবন নয়, এটি পোশাক কারখানা নয়, এটি এখন আমাদের প্রাণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দরটিকে এখন ক্ষতিগ্রস্ত করলো। চট্টগ্রাম সিপিজেটের সেই ক্যাফ ফ্যাক্টরিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ডিজি মহোদয়ের সাথে আমার সরাসরি কথা হয়েছে, সাবেক একজন ডিজির সাথে। তিনি যেটি বলছিলেন, তারা দীর্ঘ সময় যেসব সুপারিশগুলো দিয়েছে সেই সুপারিশগুলো আসলে কখনোই সঠিকভাবে আমলে নেওয়া হয়নি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি যেটা আলোচনা করলেন, আমরা সিপিজেট আগুন লাগার পরে আলোচনাই করেছি যে বিভিন্ন সময় সরকারের কাছে যে বিষয়গুলো সুপারিশ করা হয় কিংবা যে সমস্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় সেগুলো আসলে আগুন লাগার পর কিছুদিন আলোচনায় থাকে এবং তারপর হারিয়ে যায়। যেমন সিপিজেডের কারখানার ব্যাপারে বলা হয়েছে সেটির ফায়ার সার্ভিসের অনুমোদন ছিল না, মিরপুরের আগুন লাগার পর বলা হচ্ছে পুরোটাই অবৈধ। তাহলে এই জিনিসগুলো যা দেখার কথা, জাফর, এই আগুন কি তাদেরকে আরো সুযোগ করে দেয় অবৈধভাবে কিছু উপার্জন করার, নাকি আসলে তারা তদারকি করে? আসলে আমরা অনেক সময় অনেক কিছু নিয়ে আমরা কোইন্সিডেন্স খোঁজারও চেষ্টা করি যে এই আগুনটা কি ইচ্ছাকৃতভাবে লাগলো নাকি অলৌকিকভাবে হঠাৎ করে লাগলো, সেটি নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলি বিভিন্ন সময়। চায়ের দোকানেও আমাদের সেই আলোচনা হয়, আজকেও হয়তো বিভিন্ন চায়ের দোকানে সারা ঢাকা সারা দেশব্যাপী আলোচনা হবে, দেশ বিদেশে আমরা যারা বাংলাদেশি আছি সেখানেও আলোচনা হবে। কিন্তু তারপর আমি বলতে চাই সেটি হচ্ছে আমাদের ফায়ার সার্ভিস প্রত্যেক বছরই একটি নিয়মতান্ত্রিকভাবে তারা কিন্তু সেটিকে পর্যবেক্ষণ করার কথা, এবং একটি শুধু ফায়ার সার্ভিস না, কলকারখানা পরিদর্শন অধিদপ্তর আছে, সেটা কলকারখানা করবে, কিন্তু ফায়ার সার্ভিস মূলত যেটা করে থাকে সারা মূল গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো সেগুলোতে অবশ্যই তারা সেগুলোকে ইন্সপেকশন করে এবং সেই পর্যালোচনাটা তারা তুলে ধরে, এবং যেখানে ত্রুটি থাকে সেই ত্রুটিগুলো তারা সেখানে ঠিক করতে বলে। এবং এই আমার ধারণা যে বিমানবন্দরও এই ধরনের কোনো নিশ্চয়ই কোনো একটি প্রতিবেদন আপনি খুঁজলে হয়তো পেতে পারেন যে 1 বছরের এই প্রতিবেদনটা তারা দিয়েছে কিনা। সেই প্রতিবেদন দিয়ে থাকলে তাহলে সেই ত্রুটিগুলো কেন এই 1 বছর নয়, আমি একটু আগেই বলছিলাম যে 30 সেপ্টেম্বর একটি দৈনিকের প্রতিবেদন বরাত দিয়ে যে 5 বছর ধরে এই কার্গো হ্যান্ডেলিংয়ের যে জায়গাগুলোতে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা, সেই অগ্নি নির্বাপন ব্যবস্থা কার্যত অচল। অর্থাৎ আপনি পানির যে পাইপ, সেই পানির পাইপও লিকেজ ছিল, এবং আপনার ফায়ার ফাইটিংয়ের জন্য আধুনিক যে ফোম ব্যবস্থাপনা, মানে ফোম দিয়ে আগুন নিভানোর যে ব্যবস্থাপনা, আমরা দেখি যে বড় বড় আগুন নিভাতে সেই ধরনের ফোমের কার্যক্রম ব্যবস্থাপনা রাখা হয়, এবং উন্নত বিশ্বেও সেটি কিন্তু বেশ কার্যকর পদ্ধতি, সেটিও এখানে আছে, সেই গাড়িগুলো এখানে আছে, কিন্তু সেগুলো চালানো যায়নি কারণ সেগুলো কার্যত অচল। এবং তার মানে গাড়িগুলো ড্রিল করে না কিংবা প্রতিনিয়ত এই ফোমের ব্যবহার করা যাবে যখন আপনার পানির ব্যবস্থাপনা সঠিক থাকবে। সেখানে পানির ব্যবস্থাপনার লিকেজ এবং সঠিক না থাকার ফলে আপনি কিন্তু সেই জিনিসগুলো ব্যবহার করতে পারেননি বা পারছেন না। আপনাকে স্বাভাবিক প্রক্রিয়ায়, অর্থাৎ যে নর্মাল প্রক্রিয়ায় আপনাকে যে ফায়ার ফাইটাররা যেভাবে যুদ্ধ করেন আগুনের সাথে, সেভাবে করেই আপনাকে এই যুদ্ধটিও করতে হচ্ছে, এবং আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক মানের ফায়ার ফাইটিং আপনি করতে পারেননি। তার মানে হচ্ছে যে ফায়ার সার্ভিসের যে নিয়মিত ড্রিলটি করার কথা, কিংবা বিমানবন্দরের মতো একটি বিশেষ গুরুত্বপূর্ণ এলাকা যেটিকে আমরা সবসময় নজরদারির মধ্যে রাখার কথা, সেটিতে আসলে সেরকম কোনো উদ্যোগ, আপনি যেহেতু বিভিন্ন সময় জায়গাতে কাজ করেছেন কার্গো হ্যান্ডেলিং, আপনিও নিজেও প্রতিবেদন তৈরি করতে আমি এর আগে একটি আপনি মগের কথা বলছিলেন, সেখানে একটি মহড়ায়, বিমানবন্দরে একটি মহড়ায় আমার যাওয়ার সুযোগ হয়েছিল, আমি সেখানে একটি মহড়ায় গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে, এবং সেই মহড়ায় আমি দেখেছি যে ফায়ার ফাইটিংয়ের যে যত রকমের মানে নিয়মতান্ত্রিক উপায় আছে সেই নিয়মগুলো তারা যথাযথভাবে পালন করার জন্য সেই মহড়াটা দিয়েছেন, এবং একটি বিমানে দুর্ঘটনা ঘটলে, আগুনের মতো দুর্ঘটনা ঘটলে সেক্ষেত্রে তারা কী করবেন সেটির বিষয়ে তারা সেখানে দেখিয়েছেন। এবং এই ধরনের যে উপরে যে টিন শেড বা যে শেডগুলো আছে, এই ধরনের জায়গায় স্থাপনাগুলোতে কী ধরনের ফায়ারিং ইউনিট, সেখানে কি ফায়ার বল বা ফায়ার গ্যাস বা এরকম কোনো ব্যবস্থাপনা থাকবে কিনা সেগুলো কিন্তু তারা সেখানে নির্দেশনা দিয়েছেন। আরও একটি বিষয় জানিয়ে রাখি, যেটি প্রথম দিক থেকেও বলেছিলাম যে আন্তর্জাতিক মানের একটি বিমানবন্দরে একটি বিমান উড্ডয়নের সময়ও সেখানে নিজস্ব একটা ব্যবস্থাপনা থাকে, এবং ফাইটিংয়ের জন্য সেখানে বেশ কয়েকটি ইউনিট সেখানে কিন্তু উপস্থিত থাকে। কিন্তু মূলত যেখানে পণ্য পরিবহনের জন্য ব্যবহার করা হয়, এইখানে নিশ্চয়ই ফায়ার ফাইটিংয়ের জন্য যথাযথ ব্যবস্থা
থাকার কথা না, এটি রানওয়েতে থাকে। আমরা দেখেছি যে সেই আগুনটি রানওয়ের কাছাকাছিও ছড়িয়ে পড়েছে, অর্থাৎ সেখানের যে অল্প কিছু ব্যবস্থাপনা ছিল সেটিতে আসলে কাজ করা যায়নি। হ্যাঁ, আপনি আরেকটি বিষয় শাকির যেটি আমাদেরকে বলছিলেন যে এখানে দাহ্য পদার্থ থাকার সম্ভাবনা কিংবা রাসায়নিক এখানে আগুন নিভাতে দেরি হচ্ছে। কার্গো হ্যান্ডেলিং জোনে কি আসলে দাহ্য পদার্থ কিংবা রাসায়নিক থাকার সুযোগ কতটা আছে বলে মনে করেন? একটু আবার বলুন। কার্গো হ্যান্ডেলিং জোনে দাহ্য পদার্থ থাকার সুযোগ কতটা আছে বলে মনে করেন? বেশিরভাগ আসলে দেখা যায় যে আমাদের জাহাজে পরিবহন হয়, বা জাহাজে পরিবহন হওয়ার পরেও নিকট যে দূরত্বগুলো আছে সেই দূরত্ব থেকে আমাদের জরুরি ভিত্তিতে যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলোর জন্য হয়তো আমরা সেখানে আনা হয়। এবং একটু আগে একজন ব্যবসায়ী তিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, তিনি যেটি বলেছেন যে আমাদের যে স্থাপনাটা আছে সেই স্থাপনাতে বিশ্বের অন্যান্য দেশে কার্গো হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে দাহ্য পদার্থ বা ক্ষতিকারক পদার্থ সেই ধরনের পদার্থকে কার্গো থেকে নামানোর পরে আলাদাভাবে রাখা হয়। যেমন কেমিক্যাল এক পাশে, যা পোশাক পরিচ্ছদ সেরকমগুলো আলাদা পাশে, সেরকমভাবে আলাদাভাবে রাখা হয়। কিন্তু আমাদের সেখানে আলাদাভাবে রাখা হয় না, সেক্ষেত্রে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। এবং আপনি দেখতেই পাচ্ছেন সেই ক্ষয়ক্ষতির বলতে হচ্ছে কি এখন এই মুহূর্তে প্রায় সবটুকুই পড়ে গেছে। একটু কার্গো হ্যান্ডেলিং জোনে আসলে কি কি ধরনের মালামাল থাকে? সেখানে আসলে ব্যক্তিগত যে মালামাল যেগুলো উড়োজাহাজে করে নিয়ে আসে সেগুলোও থাকে কিনা? আপনার ব্যক্তিগত মালামাল বলতে হচ্ছে কি যে আমরা যেমন এখানে পাঠাও বা উবার সার্ভিসের মাধ্যমে যে ধরনের মালামাল পরিবহন করি, ঠিক একই রকম ডিএইচএলও কিন্তু সে ধরনের মালামাল পরিবহন করে। আপনি একটি ফোনও হতে পারে, একজোড়া জুতাও হতে পারে, আপনার ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল হতে পারে, জামা কাপড় হতে পারে, সব রকমের জিনিসপত্রই এখানে মূলত আসে। তার মানে ক্ষয়ক্ষতিটা আসলে নির্দিষ্ট একক কোনো গোষ্ঠী বা ব্যক্তির না, এটাতে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। নিশ্চয়ই যারা বিশেষ করে ব্যবসায়ী যারা, তাদের ক্ষয়ক্ষতি বেশি হবে। এবং ব্যক্তি পর্যায়ে যারা আছেন, ব্যক্তি পর্যায়ে তাদের মালামালের সংখ্যা হয়তো কম থাকবে, বা তাদের হয়তো অল্প কিছু মালামাল থাকতে পারে, যার ফলে তাদের ক্ষয়ক্ষতি হওয়ার পরিমাণটা তুলনামূলক কম। কিন্তু ব্যবসায়ী যারা, তারা বাল্ক অ্যামাউন্ট বা বড় সংখ্যক যে মালামাল আনেন, তাদের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা অনেক বেশি। আবার আগের জায়গায় ফিরে যাই আমি, এই যে আগুনটা নিশ্চয়ই একবারেই পুরোটাতে ধরে যায়নি, প্রথম পর্যায়ে আগুনটা কেন নির্বাপন করা সম্ভব হয়নি বলে এখানে যারা উপস্থিত ছিলেন তারা কি জানিয়েছেন? প্রত্যক্ষদর্শী একজনের মুখে আমরা শুনছিলাম কিছু অন্তত আরও ঘন্টা 2-2.5 আগে, যখন আগুনটি শুরুর দিকে জ্বলছিল তার কিছুক্ষণ পরে তিনি বলছিলেন যে আগুনটি হঠাৎ করেই আগুন লাগে, তারা বুঝে ওঠার আগেই তারা দেখতে পাচ্ছিলেন কিন্তু যে আগুনটা জ্বলছে, কিন্তু তাদের কাছে পর্যাপ্ত পানি ছিল না যে ওই আগুনটাও নিয়ন্ত্রণে আনবেন। এবং যেহেতু আমি বলছি যে দাহ্য পদার্থ থেকে শুরু করে সব রকমের পদার্থ সেখানে থাকতে পারে, সব ধরনের পণ্যই সেখানে আছে, এবং প্রত্যেকটি পণ্যই কিন্তু কার্টুনে করে রাখা হয়। এবং যার ফলে একটি কাগজ কিন্তু দাহ্য পদার্থ, এবং যার ফলে এইরকম অতি দাহ্য পদার্থ স্তূপে কার্টুন সহ কিন্তু এই পণ্যগুলো এখানে স্তূপ করে রাখা হয়। এবং যার ফলে যে কোনো একটি কার্টুনে আগুন লাগলে পরের কার্টুনে আগুন লাগাটা খুব সহসাই ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যায়, এবং সেটাই হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এটিকে আর নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তিনি প্রত্যক্ষদর্শী, তিনি যেটা বলেছেন যে এখানে আগুনের যে লেলিহান শিখা, সেটিকে নিয়ন্ত্রণের জন্য তাদের যতটুকু পানির প্রয়োজন ছিল ততটুকু পানি এখানে আনা সম্ভব হয়নি। এবং যে কারণে এই পানির যে অপর্যাপ্ততা এবং ইউনিটগুলো যেতে যে সময়টুকু লেগেছে, এর অর্থ হচ্ছে আমরা বহির্বিশ্বে দেখি রাস্তার পাশে ফায়ার হাইড্রেন্টের পাইপ থাকে, এয়ারপোর্টের মতো জায়গাও ফায়ার হাইড্রেন্টের কোনো ছিল না। আমি প্রথমেই বলেছি যে এটি থাকে হচ্ছে রানওয়ের ভিতরে, যখন তারা বিমানবন্দরে বিমান উড্ডয়নের সময় যাতে কোনো, সেখানে তো আমরা দেখি যে মানে আপনার ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে যাওয়া পানিবাহী গাড়ি, কিন্তু একটা এয়ারপোর্টের বিভিন্ন জোনে একটু পরপর যে আপনার ফায়ার হাইড্রেন্টের জন্য যে পাইপগুলো লাগবে, সেই পাইপগুলো এখানে কোনোভাবেই, ফায়ার হাইড্রেন্টের পাইপ কতটুকু ছিল সেটি আসলে আমরা এখনো ঠিক বলতে পারছি না। তবে বিমানবন্দরের মূল যেখানে যাত্রী পরিবহন করা হয়, যাত্রীরা যাতায়াত করায়, সেখানে কিছু হয়তো দেখতে পেয়েছি ছোটোখাটো। রূপল, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে একজন অতিথিকে যুক্ত করতে চাই, ফজলে শামীম এহসান, নির্বাহী সভাপতি বিকেএবিএ। তার কাছ থেকে আমরা শুনতে চাই যে যেই কার্গো হ্যান্ডেলিং জোনে আগুনটি লাগলো, কিংবা কার্গো সেকশনে যে আগুনটি লাগলো, হ্যান্ডেলিং না কার্গো সেকশনে, সেখানে আসলে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কতটুকু এবং এটি কাটিয়ে ওঠা আদৌ কি সম্ভব কিনা? জনাব শামীম এহসান। ধন্যবাদ। আসলে
বিষয়টা একটু অন্যরকম, যে ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে আসলে আমরা এখনো জানতে পারছি না, কিন্তু আপনাদের টিভির মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আসলে কিছুই অবশিষ্ট নাই। তো এখানে আমাদের সাথে দুই রকমের সমস্যা হবে। একটা হলো যে আমাদের যে আর্থিক ক্ষতি হবে, সেটা তো অনেকাংশে একটা বড় একটা আর্থিক ক্ষতির সম্মুখীন আমরা হব। তার সাথে আমরা যে সমস্যাটার মধ্যে পড়বো সেটা আমাদের যে ইমেজটা বায়ারদের কাছে বা সাপ্লাইদের কাছে যে ইমেজটা আছে, সেই ইমেজ একটা ভয়াবহ সংকটের মুখে পড়বে। কারণ আমাদের ইন্স্যুরেন্স সিস্টেম বলেন বা এই যে এটা গ্রিভেন্স মেকানিজমে যে এই যে জিনিসগুলো আসবে, যে এটার যে ক্ষতিপূরণটা কে দিবে বা কিভাবে দিবে, সেটা নিয়ে কিন্তু একটা বড় সমস্যা দেখা দিবে। এছাড়াও আপনারা জানেন যে আমরা এয়ারে যখন গুডস ইম্পোর্ট করি তখন আসলে এটা খুব ইম্পর্টেন্ট গুডস, বা সময় যখন খুব কম থাকে তখন আমরা আনি এটা শর্ট ফেব্রিক্স বা এটা শর্ট অ্যাক্সেসরিজ, যে এই গুডসটা আমরা এইটার সাথে জয়েন করার পরে আমার পুরো গুডসটা শিপমেন্ট হবে। তো দেখা যাবে যে ওটুকের জন্য এখন যখন আমরা এটা পাবো না, আমাদের অনেক বড় বড় ক্ষতির আমরা হয়তো সম্মুখীন হয়ে যেতে পারি, যেটা আসলে এই গুডসের পরিমাণ মানে এইটার মূল্য দিয়ে আসলে সেটা পরিমাপ করা যাবে না। মানে এখানে হয়তো আমার $5,000 একটা বাটন ছিল, কিন্তু এই জন্য আমার হয়তো $3 লাখ একটা গুডস এখন স্টক হয়ে যাবে, বা এটা আমার এয়ারলিফট করতে হবে আরো অনেক বেশি খরচ দিয়ে। তো এইটা একটি আসলে আমাদের ক্ষতিটা আসলে দুই ভাবে নির্ণয় করতে হবে, যে এখানে পণ্যের পরিমাণ বা তার মূল্য এবং তার সাথে তার সামগ্রিক যে একটা ভাবমূর্তির যে ব্যাপারটি। এফেক্ট করবে সেটা। জি শামীম ভাই, একটু আপনাকে জানাবেন যে আপনি ভাবমূর্তি না শুধু, আমি সরি একটু ইন্টারাপ্ট করি, শুধু ভাবমূর্তি না, মানে এইটার যে কনসিকুয়েন্স যে এফেক্ট হবে, আমি যেটা বললাম যে $5,000 বুতামের জন্য আমার হয়তো $2 লাখ বা $3 লাখ একটা গুডস এখন স্টক হয়ে যাবে, যে আমি গুডসটা শিপমেন্ট করতে পারবো না, কারণ বুতাম না লাগালে তো আমি আর ওই গার্মেন্টসটা প্রডিউস করতে পারবো না। এটা আমি বোঝাতে চাইলাম। জি শামীম ভাই, আপনি নিশ্চয়ই যেহেতু আমদানি রপ্তানির সাথে যুক্ত আছেন, আপনি একটু জানাবেন, আপনার তো কার্গো সেকশনে যাওয়ার সুযোগ হয়েছে বিভিন্ন সময়। আমরা আলাপ করছিলাম যে সেখানে আসলে এই ধরনের দুর্যোগ মোকাবেলা করার কিংবা যে ধরনের আগুন লাগবার পর সেগুলো কিভাবে মোকাবেলা করবে, এই ধরনের ব্যবস্থাপনা আপনার কতটা চোখে পড়েছে, কিংবা আপনারা কখনো এই নিয়ে সতর্কতা জানিয়েছিলেন কিনা? আচ্ছা, আমি ধরেন ভিতরে অনেকবার গিয়েছি, আমি যদি সেটা বাইরে রাখি, আমরা যারাই প্লেনে ভ্রমণ করি আমরা কিন্তু প্লেনে জানলাতে দেখতে পাই যে কি রকম অব্যবস্থাপনা সহিত এই জিনিসগুলো রাখা হয়। এটা আমরা বহুবার বলেছি, আমাদের মানে কতবার আমরা বলেছি। আমরা গত বছর গিয়ে সিভিল এভিয়েশন চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করলাম যে আমাদের যে অটোমেটেড কার্গো হাউস এটা রেডি হবে কবে, তো উনি বললেন যে এটা রেডি হয়ে যাবে, কিন্তু ট্রেনিং করতে 6 মাস এক্সট্রা সময় লাগবে। মানে দেখেন কাজগুবি কথাবার্তা, যে আমাদের বিল্ডিংটা রেডি হয়ে যাবে কিন্তু ট্রেনিং নাকি শেষ হবে না। মানে এই ধরনের অব্যবস্থাপনা এখানে হয়। আমি আপনাদের প্রতিবেদনের কাছে শুনতেছিলাম যে আগুন লাগার পরে কিভাবে নিভাবে বা এই আগুনটা কি দিয়ে নিভাবে সেটা পাওয়া যাচ্ছিল না, পানির পাইপ নষ্ট। একটা সাধারণ গার্মেন্টসেও যদি নাকি আপনার ফায়ার ফাইটিং না থাকে, আমরা সেই গার্মেন্টসটা বন্ধ করে দিই বা আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেই, সেখানে বাংলাদেশের সবচেয়ে নাম্বার 1 KPI, সেখানে ফায়ার ফাইটিং কাজ করতেছে না। এটার জন্য কে দায়ী এবং কাকে জেল দিবেন, কার এখানে আপনি দোষী করবেন? আমি তো এখানে মানে আমরা আসলে হতভম্ব হয়ে গেছি যে এত ইম্পর্টেন্ট একটা জায়গাতে আপনার ফায়ার ফাইটিং কাজ করে না, তো সিভিল এভিয়েশন চেয়ারম্যান থেকে শুরু করে ওই ডিপার্টমেন্ট হেড পর্যন্ত আমাদের মানে প্রত্যেকেরই এখন জেলে নেওয়া উচিত, যে এত মানে এইভাবে কিভাবে তারা কাজ করে। আর মানে এটা আসলে আমরা আমরা মানে বাকরুদ্ধ হয়ে গেছি আসলে এই ব্যাপারটা নিয়ে। আমি তো এই বিষয়টি নিয়ে আপনারা এই মুহূর্তে আসলে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন কিনা, বিশেষ করে এক ধরনের ক্ষয়ক্ষতির ব্যাপার তো বললেনই, আপনাদের কোনো দাবি থাকবে কিনা, কিংবা সিভিল এভিয়েশন আপনাদের কোনো কিছু জানিয়েছে কিনা এখন পর্যন্ত? না, এখন তো আসলে এটা সময় না, এখন তো আসলে আগুনটা আগে নিবুক, আগুনটা নিবার পরে আমাদের ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে এটা বের করতে অন্তত 8-10 দিন লেগে যাবে। বাংলাদেশের যে স্পিড এবং সিভিল এভিয়েশন যে পরিমাণ দুর্নীতিগ্রস্ত একটা জায়গা, এই জায়গা থেকে টোটাল জিনিসটা বের করে। এবং আমি আসলে মনে করি যে আরেকটা জিনিস একটু খতিয়ে দেখা দরকার, যে এটা কোনো স্যাবোটেজ কিনা, কারণ কাস্টমসের অনেক জব্দকৃত গুডস কিন্তু এখানে থাকে, যেগুলো নাকি সিজন লিস্ট করে এগুলোকে নানানভাবে ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু আমরা খুব সবাই এটা জানি যে এই কাস্টমসের গুডসগুলো আসলে এখানে থাকে না, এগুলো নানান সময় নানানভাবে বের হয়ে যায়, সবাই অনেকগুলো চক্র এটার সাথে জড়িত। এগুলোকে আবার ধামাচাপা দেওয়ার জন্য কি ঘটনা ঘটছে কিনা এটা আবার একটা তদন্তের ব্যাপার রাখে। শামীম ভাই, আপনি কি এর আগে বিভিন্ন সময় মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে আপনারা কি কোনো রকমের কোনো সতর্কতা করেছিলেন? বিদেশিরা যেমন সতর্ক করেছে বিভিন্ন সময় কার্গো হ্যান্ডেলিং নিয়ে, আমাদের অব্যবস্থাপনা নিয়ে, আপনারা কি কোনো সময় করেছেন? আমি নিজে আমার প্রেসিডেন্ট সহকারে এবং তৎকালীন বিজেপি প্রেসিডেন্ট সহকারে আমরা 3 জন গিয়েছিলাম সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের কাছে, মানে সামনাসামনি বলার জন্য যে এই এত বড় ব্যবস্থাপনা চলছে, এইভাবে আসলে ব্যবসা করা যাবে না, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি, এটাকে ব্যবস্থাপনার মধ্যে আনেন, এটা সেফটি এবং সিকিউরিটি এনশিওর করেন। তৎকালীন সিভিল এভিয়েশন চেয়ারম্যানকে আপনি জিজ্ঞাসা করলে পাবেন, আমরা নিজেরা দেখা করে বলে এসেছিলাম সেফটি এন্ড সিকিউরিটি বোথ এনশিওর করার জন্য এবং এটাকে একটা ব্যবস্থা ম্যানেজমেন্টটাকে আরো স্ট্রং করার জন্য। যেটি শামীম ভাই বললেন আপনি তৎকালীন সিভিল এভিয়েশনের কাছে বলেছিলেন,
বর্তমানে যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে ক্ষমতায়, তাদের কাছে কি আপনার এই দাবি কখনো জানিয়েছিলেন কিনা ইতিমধ্যেই, কিংবা তারা কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? না, এগুলোর সময় চলে যাচ্ছে, এই বিষয়টা বর্তমানে বলা হয়নি, বাট অতীতে যেগুলো বলা আছে অথরিটি তো সেম অথরিটি, তারা তো জিনিসটাকে ক্যারি অন করছে। সো তারা বলতেছে যে তাদের কার্গো হচ্ছে, এবং আমাদের কিন্তু কারো অটোমেটিক কার্গো ওয়্যারহাউস কিন্তু রেডি হয়ে আসে, কিন্তু এটা চালু হচ্ছে না বা কেন ফাংশনাল না সেটা নিয়ে আমরা ঠিক জানি না। আপনার কাছে আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। আপনি একটি স্যাবোটাজের আশঙ্কা করছিলেন যে কাস্টম হাউস থেকে যে মালগুলো সিজ করা হয় সেগুলো অনেক সময় বেহাত হয়ে যায়, বাইরে চলে আসে, সেগুলো ধামাচাপা দেওয়ার জন্য এরকম একটা সুযোগ তৈরি করার চেষ্টা করেছে কিনা কেউ? যদি সেটিও করে থাকা হয় তাহলে সেটি কি আসলে বাহিরের কারো দ্বারা সম্ভব, নাকি এটি ভেতর থেকেই কাউকে করতে হবে? অবশ্যই ভিতরে মানুষই করতে হবে, বিকজ আপনি এই কেপিআইতে আপনি চাইলেই ঢুকতে পারবেন না। ইভেন আপনারা যারা নাকি সাংবাদিক আছেন, আপনাদেরও ঢুকতে দিবে না এখানে যদি কোনো প্রতিবেদন তৈরি করতে জানেন। এখানে অনেক বেশি সিকিউরিটি, অনেক বেশি স্কুটিং এর পরে মানুষের ঢুকতে হয়, ফলে এটা আসলে বাইরের মানুষ করে না। তাছাড়া আমি যে বিষয়টা তুললাম যে এখান থেকে অনেক সময় আমাদের গুডস চুরি হয়ে যায়, আমাদের জিনিসপত্র হারানো যায়, এইটা বাইরের একজন ছিচকে চোর গিয়ে আসলে আমাদের জিনিসগুলো আনতে পারে না। এইটা ভিতরের লোক জড়িত থাকলেই আসলে তখন বাইরের লোকের সাথে যোগ সাজস মিলিয়ে এই জিনিসটা ঘটনাটা ঘটে। বাইরের লোকের পক্ষে এখানে কোনো কিছু করা সম্ভব না। অনেক ধন্যবাদ জানাচ্ছি শামীম ভাই আপনাকে, আপনার মতামতের জন্য। আপনি যে ইনসাইটগুলো দিলেন সেগুলো অনেক গুরুত্বপূর্ণ, তবে একই সাথে আপনাদের ব্যবসায়ীদের গুডসের যে ক্ষতি হয়েছে সেটির জন্য সমবেদনা প্রকাশ করে রাখছি, এবং আশা করছি যে ভবিষ্যতে সরকার অবশ্যই এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে, এবং আপনারাও সরকারকে এটি গুরুত্ব সহকারে দেখার জন্য যে কার্যকর পদক্ষেপ নেওয়া সেই ব্যাপারে আপনারা জোর ব্যবস্থা নেবেন। রূপল, যেটি শামীম ভাই বলছিলেন যে নানামুখী বিষয় তিনি আলোচনা করছিলেন, তার মধ্যে একটি হচ্ছে যে আরও অনেক দিন আগে, অর্থাৎ আরও 1.5-2 বছর আগে তৎকালীন যে বেবিচক চেয়ারম্যান, তার কাছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমানবন্দরের কর্তৃপক্ষের কাছে তারা এই বিষয়টি নিয়ে জানিয়েছিলেন, সেটিও কিন্তু তিনি বললেন যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা একটু এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের আয়োজন সহকর্মী সাইফুল রুদ্র এয়ারপোর্টে আছেন, তিনি যুক্ত হবেন আমাদের সাথে, তার কাছ থেকে একটু শুনে আসি, তারপর বিষয়টি নিয়ে আলাপ করবো। সাইফুল রুদ্র যুক্ত হচ্ছেন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, জানাবেন সেখানকার এই মুহূর্তের অগ্নি নির্বাপনের কি ব্যবস্থাপনা সেই বিষয়ে বিস্তারিত। আগেও আপনাদেরকে জানিয়েছি বেশ কয়েক দফায় যে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। এখন এই মুহূর্তে যে তথ্যগুলো আমাদের কাছে আছে সেগুলো একটু আপনাদেরকে জানিয়ে রাখি। ফায়ার সার্ভিসের সর্বমোট 36টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। এছাড়া অন্যান্য যে বাহিনীর সদস্যরা আছেন তারাও এখানে যোগ দিয়েছেন। একাধিক অ্যাম্বুলেন্স এখানে উপস্থিত ছিল আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, এবং প্রত্যেকটি ঘটনা আমরা এই সবগুলো বিষয় আমাদের চোখের সামনে আমরা ঘটতে দেখেছি। যে বিষয়গুলো বলে রাখি যে আমরা বেলা 2:30টার পর থেকে, মানে 2:30টায় যখন আগুনের সূত্রপাত হয় এবং সেই আগুন ছড়িয়ে পড়ে 15 মিনিটের মধ্যে, প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে যেমনটা বলছিলেন, একেবারে শুরুতে আগুন খুব অল্প পরিমাণে থাকলেও সেটা 10 থেকে 15 মিনিটের মাথায় ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে এবং যেটা আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়, তারা এখানে আগুন নিয়ন্ত্রণের জন্য যোগ দেয়। তো যেটা বলছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক অ্যাম্বুলেন্স, অন্যান্য বাহিনীর পক্ষ থেকেও তারা সবাই এখানে উপস্থিত ছিলেন এবং এখনও আছেন। বিজিবি আছে, বাংলাদেশ নৌবাহিনী আছে, সেই সঙ্গে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন থেকে শুরু করে, আপনারা জানেন এখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদর দপ্তরে অবস্থিত। তো সেক্ষেত্রে আসলে সবাই যার যার জায়গা থেকে খুব দ্রুত রেসপন্স করেছেন এবং ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ করছেন। এই মুহূর্তে একটা যে ভিড়টা ছিল এবং হচ্ছে রাস্তা ব্লক ছিল, সেই বিষয়গুলো অনেকটাই কমে এসেছে। বিমানবন্দরে বিমান চলাচলের যে বিষয়টি ছিল সেই বিষয়টি একটু নিয়ন্ত্রণে নিয়ে এসেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। তারা যেটা জানিয়েছেন যে আগুন লাগার পর তারা বিমান চলাচল এবং উড্ডয়নের ব্যাপারে কিছুটা নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, এবং সেটা কার্গো ভিলেজে যখন আগুন লাগে তার 3 ঘন্টা পেরিয়ে গেছে। 3 ঘন্টা পেরোনোর পর এখন আমরা কিছুক্ষণ আগ পর্যন্ত এখানকার যে অবস্থা ছিল যে ধোঁয়া একেবারে আচ্ছন্ন হয়েছিল, ধোঁয়া চারপাশে ঢেকে গিয়েছিল এই এলাকা, অর্থাৎ এই আশপাশের যে পুরো জায়গাটি। আপনারা এর আগেও আমরা উপর থেকে দেখিয়েছি আপনাদেরকে, ড্রোনের ছবিতে আপনারা দেখেছেন যে আগুন কতটা বিস্তৃত হয়েছিল। এই অবস্থায়
বিমানবন্দরের 8 নম্বর গেটের পার্কিং স্ট্যান্ডের 14 নম্বরের কাছে এই ঘটনাটি ঘটেছিল এবং আপনাদেরকে আরও একটি বিষয়ে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে আগুন লাগার পর হ্যাঙ্গারে থাকা রানওয়ের পাশে যে হ্যাঙ্গারগুলো ছিল সেই হ্যাঙ্গারে থাকা বিমানগুলোকে তারা সরিয়ে নিয়েছেন, অর্থাৎ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে যেন আগুনের আছে কিংবা কোনো ধরনের সম্ভাব্য যে ক্ষতির সম্ভাবনা থেকে তারা এই বিমানগুলোকে এখান থেকে সরিয়ে নেন। পাশাপাশি ফ্লাইটের কথা যদি বলি, 9টি ফ্লাইট ঢাকায় নামার চেষ্টা করেছিল, কিন্তু এই দুর্যোগময় অবস্থার কারণে সেই ফ্লাইটগুলো ঢাকা বিমানবন্দরে অবতরণ করতে পারেনি এবং এই শাহজালাল হযরত আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইটগুলো অবতরণ করতে না পেরে সেগুলো আশপাশে থাকা বিমানবন্দরের দিকে চলে গেছে। এর মধ্যে চট্টগ্রাম এবং সিলেট বিমানবন্দরে অবতরণ করেছে বেশ কয়েকটি ফ্লাইট। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে 8টি এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে 1টি ফ্লাইট অবতরণ করেছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে এই দুর্যোগ মোকাবিলা করতে গিয়ে বাংলাদেশ আনসারের 17 জন সদস্য আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আনসার সদর দপ্তরের গণসংযোগ বিভাগ থেকে আমাদেরকে এই তথ্যগুলো নিশ্চিত করা হয়েছে। সেই সঙ্গে আমরা আসলে যেটি জানি যে এই বিমানবন্দরের ভেতরে যেখানে কার্গো ভিলেজটি অবস্থিত, এই কার্গো ভিলেজের এখানে 6টি ফায়ার পাম্প এবং ফোম লাইন, পাশাপাশি ধোঁয়া শনাক্ত করার যে যন্ত্রগুলো থাকার কথা তার সবই আছে এবং আধুনিক যে ধরনের প্রস্তুতি থাকা দরকার ফায়ার ফাইটিংয়ের জন্য সব ধরনের প্রস্তুতি এখানে ছিল। কিন্তু তারপরও কী কারণে কেমন করে এই যন্ত্রগুলো একেবারে বিকল অবস্থায় কেন আসলে তাৎক্ষণিক এই যন্ত্র থেকে কোনো ধরনের সুফল পাওয়া যায়নি কিংবা আসলে যন্ত্রগুলো কী অবস্থায় আছে, যদি সচলই থাকতো সেক্ষেত্রে এই আগুনের বিস্তৃতি এতটুকু হতো না। এটা বলছিলেন এখান থেকে আসলে তারা নাম প্রকাশ করতে চাচ্ছেন না, কিন্তু তথ্য দিয়ে সহযোগিতা করছিলেন আমাদেরকে। তারাই জানাচ্ছিলেন যে ভেতরে থাকা আধুনিক ফায়ার ফাইটিংয়ের সব ধরনের প্রস্তুতি এই কার্গো ভিলেজে আছে, কিন্তু ফোম লাইন এবং ধোঁয়া শনাক্ত করার যে যন্ত্র সেগুলো সচল নেই তারা বলছিলেন। এবং এমনকি যে কারিগরি কাজের জন্য যে বিপুল পরিমাণের জ্বালানি, বৈদ্যুতিক যন্ত্রাংশ এবং অন্যান্য রাসায়নিক পদার্থ এই কার্গো ভিলেজের যে হ্যাঙ্গারে রাখা হয়েছে কিংবা এয়ারলাইন্সের হ্যাঙ্গার কমপ্লেক্সে যে 2টি ওয়াটার রিজার্ভার রয়েছে সেগুলোতেও আসলে পর্যাপ্ত পরিমাণে পানি ছিল না। তার মধ্যে যেটি আমরা জানতে পেরেছি যে এই ওয়াটার রিজার্ভারের মধ্যে একটা রিজার্ভার দীর্ঘদিন ধরে নষ্ট ছিল এবং অন্য রিজার্ভারে পানি সংরক্ষণ করা গেলেও সেটি আসলে কাজে লাগানো যায়নি। এছাড়া পানি চলাচলের জন্য যে 6টি পাম্প এখানে আছে সেই পাম্পগুলোর একটি পাম্পও সচল নেই এমন তথ্য আমরা পেয়েছি। তো যার কারণে আসলে প্রাথমিকভাবে আগুন লাগার পর যে ধরনের ব্যবস্থা এখান থেকে নেয়ার একটা সুযোগ ছিল সেই সুযোগটা তারা কাজে লাগাতে পারেননি। ফলে আগুনের এত বিস্তার এবং এই প্রায় 3 ঘন্টা পেরিয়ে গেছে, 4 ঘন্টা পেরিয়ে গেছে, 4 ঘন্টা 10 মিনিটের মতো চলছে। এই সময় পর্যন্ত এত বেগ পেতে হতো না যদি সেই নিজেদের যে প্রস্তুতিগুলো ছিল সেগুলো যদি কাজে লাগানো যেত। এমনটাই বলছিলেন আমাদেরকে আসলে এখানে কর্মরত বেশ কিছু কর্মচারী। তো এখন এই মুহূর্তের অবস্থা যদি বলি, আমরা আগুনের শুরুর দিকে যেরকম ভয়াবহতা দেখতে পেয়েছিলাম সেই ভয়াবহতা এখন নেই। ধোঁয়ার যে তীব্র আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সাইফুল রুদ্র যুক্ত ছিলেন, তিনি জানাচ্ছিলেন যেমনটি আপনিও বলছিলেন যে কার্গো ভিলেজে কিন্তু আসলে অগ্নি নির্বাপনের যে অত্যাধুনিক ব্যবস্থা সেগুলো সবই ছিল, কিন্তু থাকলে কি হবে, যে ফায়ার অ্যালার্ম সেটি কাজ করেনি, ফগ স্মোকিং যেই ডিটেক্টর সেটি কাজ করেনি, সেখানকার যে রিজার্ভার সেখানে পর্যাপ্ত পানি ছিল না, পানির যেই পাম্প সেই পানির পাম্প কাজ করে না, অর্থাৎ আপনি সব সাজিয়ে রেখেছেন কিন্তু আপনার হাত নেই, আপনি খেতে পারছেন না। আমি আপনাকে বলার আগে তার আগেও যে আমি স্টুডিওতে ছিলাম তখন 2-1 বিশেষজ্ঞ তাদের সঙ্গে কথা বলেছি এবং আমি যেটি বলছিলাম যে গত 5 বছর ধরে এটি অচল অবস্থা চলছে। এটি 5 বছর ধরে অচল অবস্থা চললে এটি একদিনের সমস্যা নয়, এটি দীর্ঘমেয়াদী সমস্যা। এই সমস্যা নিয়েই আমরা খুঁড়িয়ে চলছিলাম, আমরা এত বড় একটি কার্গো ভিলেজ চালাচ্ছিলাম। বিমানবন্দরের মতো জায়গায় যেখানে আমরা প্রত্যেকটি সেকশনের দিকে আলাদা আলাদা লোক নিয়োগ দেওয়া হয়, জনবলের অতিরিক্ত, আবার কোথাও কোথাও অবশ্যই কমও থাকে,
নিশ্চয়ই ফায়ার যেই মেনটেন্যান্স সেটার জন্য লোকবল নিয়োগ দেওয়া ছিল এবং তাদের এগুলো তদারকি করার কথাও ছিল নিশ্চয়ই। হ্যাঁ, এখানে নিজস্ব ব্যবস্থাপনার লোক যেমন থাকেন, তেমনি 20টির বেশি সংস্থা কিন্তু বিভিন্ন সংস্থা কাজ করেন। পুরো জায়গাটি একদম নিরাপত্তা বলয়ে। এই মুহূর্তে আমরা কিন্তু উপর থেকে ছবি দেখতে পাচ্ছি, মানে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার কোনো অবস্থা নেই। এখন দেখতে পাচ্ছেন যে উপরের যে ছাউনিটি, সেই ছাউনিটি পুরোপুরি পুড়ে গেছে এবং এখন আমরা আগুন সরাসরি উপর থেকে দেখতে পাচ্ছি। সাইফুল রুদ্র বলছিলেন তিনি হয়তো নিচে দাঁড়িয়ে আছেন, তিনি দেখছেন শুধু ধোঁয়া, কিন্তু আমরা যখন নাকি ড্রোনের ছবি দেখছি তখন কিন্তু দেখছি তথৈবচ অবস্থা, অর্থাৎ আগে যা ছিল ভেতরে পুরো আগুন জ্বলছে এবং ছাদের উপর থেকে অগ্নিকাণ্ড কিন্তু আমি আপনাকে এর মধ্যে বলেছিলাম যে 6 নম্বর পর্যন্ত গেট হচ্ছে যাত্রী পরিবহনের জন্য, 7 এবং 8 নম্বর বিশেষ ব্যবস্থাপনার জন্য দুটি গেট ব্যবহার করা হয়। 7 এবং 8-এর মাঝখানে এই জায়গাটি অবস্থিত। আপনি একদম উত্তরের বিমানবন্দরের উত্তর পাশের যে দেয়াল প্রাচীর, সেই দেয়ালটি হচ্ছে এই 8 নম্বর গেটের শেষে, অর্থাৎ আপনি এই যে সামনের যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি 7 এবং 8 নম্বর গেট এর মাঝখানে এই কার্গো ভিলেজটি অবস্থিত। এবং এয়ারপোর্টে তো আমরা যেটি দেখলাম যে বিমান ওঠানামা বন্ধ আছে, এখান থেকে রানওয়ে যদিও একদমই সংশ্লিষ্ট রানওয়ের সাথেই যুক্ত কার্গো ভিলেজ, বাট প্লেনগুলো কিন্তু উড্ডয়ন করে মূল রানওয়ে কিন্তু অনেকখানি দূরে, প্রায় 1.5-2 কিলোমিটার দূরে। হ্যাঁ, 1 কিলোমিটার দূরে, সেটা আপনি বলতে পারেন। 1 কিলোমিটার দূরে যদি বলতেও চান, তারপরেও এখানে কিন্তু বিমানগুলো এখানে রাখা হয়। কার্গো ভিলেজের সামনের যে রানওয়েটা আছে, সামনের যে জায়গাটি আছে, সেই জায়গাটিতে বিমানগুলো রাখা হয়, যেগুলো কার্গো বিমান এবং যাত্রী পরিবহন বিমান, যেটি হয়তো আজকে উড্ডয়ন করবেন অথবা কোনোটা মেরামতের জন্য প্রয়োজন, সেই সমস্ত বিমানগুলো এই কার্গো ভিলেজ সংশ্লিষ্ট ট্যাক্সিওয়ে করে কিন্তু এখান থেকে রাখা হয়। কি মনে হচ্ছে যে এখন পর্যন্ত কি বিমানবন্দর সচল করার মতো কোনো পরিবেশ কিংবা পরিস্থিতি তৈরি হয়েছে? এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনের লেলিহান শিখা জ্বলছে এবং দুপুর 2টা বা 2:30টা থেকে যদি ধরি, এখনো পর্যন্ত 4 ঘন্টার মতো অতিবাহিত হয়েছে। 4 ঘন্টা পর্যন্ত এখন আগুন জ্বলছে, ধোয়ার সেই কুণ্ডলী। অর্থাৎ আপনি জানেন যে একটি বিমান উড্ডয়ন করার জন্য বা অবতরণ করার জন্য আকাশের একটি দৃষ্টিসীমা থাকে, সেই নির্দিষ্ট দৃষ্টিসীমাও একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। সেই দৃষ্টিসীমা আছে কিনা সেটি পরীক্ষা নিরীক্ষা করার দরকার আছে এবং রাডার কানেক্টিভিটি সেটি কতটা সচল আছে, বেতার কানেক্টিভিটি কতটা সচল আছে, অন্যান্য বিমানবন্দরের সাথে তার ওটিসি সেটি কাজ করছে কিনা, সেগুলো সব কিছু বিষয়ে একসাথে সমন্বয় করে একটি বিমানকে উড্ডয়নের ব্যবস্থা করা হয় এবং যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত নিরাপদ একটি অবস্থা তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত বিমান উড্ডয়ন এবং অবতরণ সেটি করা আন্তর্জাতিক আইনগতভাবে নিষিদ্ধ। এর অর্থ হচ্ছে আজকের এই অগ্নিকাণ্ডে শুধু কার্গো ভিলেজে থাকা মালামাল কিংবা তাদের সাথে জড়িত ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, হাজার হাজার যাত্রী যারা বিভিন্ন দেশে আজকের দিনের জন্য টিকিট কেটেছিলেন গন্তব্যে, সেই যাত্রীরাও যেমন ভোগান্তির শিকার হচ্ছেন এবং ফ্লাইটগুলো ক্যান্সেল হচ্ছে। এই ফ্লাইটগুলো পরবর্তীতে কিভাবে আসলে সমন্বয় করা সম্ভব? আবারও একটি অভিযোগ করতে চাই, সেই অভিযোগের পাহাড় জমছে। যতক্ষণ থেকে কথা বলছি, একে একে যতই চিন্তাভাবনা করছি ততই আরও একটি অভিযোগ করি, সেটি হচ্ছে একটি দুর্ঘটনা ঘটার পরে আমরা তথ্য বিভ্রাটে পড়ি এবং সঠিক তথ্য না পাওয়ার ফলে ভুক্তভোগীর সংখ্যা বাড়তেই থাকে। এবং আজকেও যারা কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী তিনি 5 নম্বর গেটের সামনে থেকে সরাসরি খবরটি দেখাচ্ছিলেন এবং তারা জানেন না যে এই বিমানবন্দর কখন সচল হবেন। আজকে এখনো পর্যন্ত কোন কোন ফ্লাইটটি সেটি বন্ধ রাখা হয়েছে এবং আদৌ সেগুলো ছাড়া হবে কিনা, তাদেরকে কোথায় রাখা হবে সে বিষয় নিয়ে তারা এখনো পর্যন্ত বিস্তারিত কিছুই জানেন না। তারা মনে করছেন যে কেউ তথ্যের না থাকার ফলে যে বিমান হয়তো স্বাভাবিকভাবে পরিচালনা করা হবে, যার ফলে তারা সেখানে বিমানবন্দরের ভিতরে ঢুকেছেন অনেকে, কিন্তু সেখানে গিয়ে বসে আছেন। আবার বেশ কিছু বিমান যেগুলো অবতরণের কথা রয়েছিল, সেই বিমানের মধ্যে আমার পরিচিত 2-1 যাত্রী আমি এখানে কথা বলতে বলতে দেখছিলাম যে তারা যোগাযোগ করেছে আসলে এই অচল অবস্থা কিভাবে কাটবে। যেমন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে না অবতরণ করতে পেরে বেশ কয়েকটি বিমান, এর মধ্যে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে গিয়ে অবতরণ করেছে এবং একটি বিমান হযরত ওসমানী বিমানবন্দরে সেখানে গিয়ে অবতরণ করেছে। 6টি ফ্লাইট, সেটি হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট, এর বাইরেও অভ্যন্তরীণ ফ্লাইট আছে যেগুলো চট্টগ্রাম থেকে একটি বা 2টি ফ্লাইট, 3টি ফ্লাইট এর মধ্যে তারা উড্ডয়ন করেছে, কিন্তু উড্ডয়ন করার পরে সেগুলো আবার ফিরে গিয়ে চট্টগ্রামে অবতরণ করেছে। তার অর্থ হচ্ছে আমরা খালি চোখে আগুনে যদি শুধুমাত্র কার্গো ভিলেজের ক্ষতিও দেখি, এর বাইরে আসলে হাজার হাজার লাখো মানুষের ভোগান্তি হচ্ছে। যারা অভ্যন্তরীণ ফ্লাইটে আছেন তারা হয়তো ছুটি কাটিয়ে ঢাকায় ফিরবেন, কেউ হয়তো জরুরি কাজে ঢাকায় আসবেন, কেউ হয়তো বিদেশে যাবেন, কারো হয়তো চাকরির ছুটি শেষ হয়েছে,
কারো হয়তো আত্মীয় স্বজন এসেছে এবং তারা এখানে বসে আছেন, তাদের কাছে কোনো তথ্য পৌঁছানোর সুযোগ আসলে জাফর, তৈরি করা যায় একটি তথ্য আপনাকেও একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে গত বছরে বাংলাদেশ এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 1,20,00,000-এর মতো প্রায় যাত্রী পরিবহন করা হয়েছে এক বছরে। আপনি তাহলে এখান থেকে আপনি একটা ধারণা করতেই পারেন যে একদিনে কি পরিমাণ যাত্রী পরিবহন হয়। তার মানে আজকে বুঝতে পারছেন যে সকাল থেকে দুপুর পর্যন্ত যদি আমরা স্বাভাবিক ফ্লাইট ধরি, দুপুর থেকে ফ্লাইটের সংখ্যা আস্তে আস্তে বাড়ে এবং রাতের ফ্লাইটের সংখ্যা আরও বাড়ে 2টা-2:30টা পর্যন্ত, সেটি আপনি জানেন। অর্থাৎ দুপুর থেকে এই পর্যন্ত যদি অন্তত 10টি ফ্লাইটও আমরা ধরি, তাহলে 10টি ফ্লাইট এখন পর্যন্ত যদি উড্ডয়ন করতে না পারে, তাহলে কি পরিমাণ যাত্রী সেখানে ভোগান্তির শিকার হয়েছেন। যদি ধরে নেই 5 থেকে 6,000 যাত্রী, তার সাথে আরও কমপক্ষে 50 থেকে 60,000 মানুষ যারা তাদের সঙ্গ দিয়েছেন কিংবা তাদের সাথে এসেছেন। হ্যাঁ, এবং অনেকেই আবার আরেকটি সমস্যায় পড়েছেন, সেটি হচ্ছে গিয়ে যে সমস্ত বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা, তাদের প্রিয়জন স্বজনকে এখানে তাদের সাথে যোগাযোগ করার জন্য, তাদের দেখার জন্য, তাদের রিসিভ করার জন্য অনেক আত্মীয় স্বজন তারাও বিমানবন্দরে যান এবং তারা সেখানে গিয়ে বসে আছেন, কিন্তু তার যাত্রী এখন চলে গেছে হয়তো সিলেটে। জি, অনেক ধন্যবাদ। সেখান থেকে বের হতে দেওয়া হয়নি এখন পর্যন্ত। এই ব্যবস্থাপনাটা কিভাবে আরো ভালোভাবে করা যেতে পারতো সেটি নিয়ে হয়তো আমরা আরো আলোচনা করব। আমরা এই মুহূর্তে যুক্ত হতে চাই আমাদের সহকর্মী রাইদুল ইসলাম শুভ, তার কাছ থেকে জানতে চাই এই মুহূর্তের অবস্থা। শুভ, আমাদের প্রতিবেদক অনেকক্ষণ ধরে আছেন, রাইদুল ইসলাম শুভ যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমাদের সাথে। গুলোর অবস্থা যেটা আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু শত শত না, এখন হাজারো যাত্রীতে পরিণত হয়েছে, কেননা এই বিমান চলাচল বন্ধ থাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় দেখতে পেয়েছি যাত্রীদের মধ্যে বেশ ভোগান্তি কিন্তু শুরু হয়েছে। বিশেষ করে শিডিউল বিপর্যয় ঘটেছে 4টার পর থেকে, যে সকল বিমানগুলো ছিল সেই সকল বিমানগুলো কিন্তু উড্ডয়ন এবং নামতে না পারায় কিন্তু এই যাত্রীগুলো কিন্তু এখন এই টার্মিনালের সামনে অপেক্ষমান অবস্থায় রয়েছে। যাদের যাওয়ার কথা ছিল, অনেকের লন্ডন, কেউ দুবাইগামী, কেউ শ্রীলঙ্কা, কুয়ালালামপুরগামী, বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছে যে রুটে যাওয়ার কথা ছিল যে সকল যাত্রীদের, এবং কারো 7:30টায় ফ্লাইট ছিল, কারো আমরা দেখতে পেয়েছি যে 8:30টায়ও কিন্তু অনেকের ফ্লাইট ছিল। বিশেষ করে সবশেষ যদি আমরা খবর বলতে চাই যে বিশেষ করে আমরা যে এই চিত্রগুলো আমাদের কাছে তথ্যগুলো এসেছে কর্তৃপক্ষ থেকে, কয়েকটি বিমান কিন্তু আমরা দেখেছি যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় নামতে না পেরে কোনোটা চট্টগ্রামে, আবার কোনোটা হচ্ছে চট্টগ্রামে এবং কোনোটা কলকাতায় কিন্তু অবতরণ করে। এবং একটি বিমান যেটি ছিল সেটি কিন্তু আমরা দেখতেছি যে প্রায় আকাশে কিছুক্ষণ কিন্তু ঘুরতে দেখা যায় এবং তারপরে সেই বিমানটি গিয়ে আবার চট্টগ্রামে ফিরে যায় বলে আমরা যেমনটা বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে জানতে পেরেছি। সবশেষ যদি কথা ঢাকা থেকে সৈয়দপুর থেকে ঢাকাগামী যে ফ্লাইট ছিল এবং সেই ফ্লাইটটি কিন্তু আবারও চট্টগ্রামে সৈয়দপুরে ফিরে যায় এবং ব্যাংকক থেকে ঢাকাগামী ইউএস বাংলা এয়ারলাইন্স শারজা থেকে ঢাকাগামী এয়ার অ্যাভিয়ার ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করেছে এবং অপরদিকে দিল্লি থেকে ঢাকায় আসা যে ইন্ডিগো ফ্লাইট অবতরণ করেছে সেটি কিন্তু কলকাতায় অবতরণ করেছে। অপরদিকে হংকং থেকে ঢাকা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের বিমানটি অবতরণ না করতে পারে, কিন্তু আমরা দেখেছি যে কিছু সময় কিন্তু আকাশপথে ঘুরতে থেকে সেটি নির্দিষ্ট কোন জায়গাতে আসলে অবতরণ করেছে সে বিষয়টি আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। তবে সবশেষে এই খবরটি কিন্তু আমাদের কাছে ছিল। যে যেমনটা বলছিলাম যে ঢাকা থেকে কুয়ালালামপুরগামী যে ওডি যে 163 নম্বর ফ্লাইটটি, সেটি বোম্বাই গামী ইন্ডিগো 6 নম্বর ফ্লাইটটি যে এখন বিমানবন্দরের ট্যাক্সিওতে কিন্তু যাত্রীরা অপেক্ষমান অবস্থায় রয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই কার্গোতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কয়েকটি ফ্লাইট কিন্তু বাতিল করা হয়েছে এবং সময় বাতিল বলতে সময় পরিবর্তন করা হয়েছে। 7:30টায় একটি ফ্লাইট ছিল, সেটি 8 ঘন্টা পিছিয়ে এয়ার এমিরেটসের যে ফ্লাইটটি ছিল সেটি রাত 3টায় করা হয়েছে। এতে করে দেখা যাচ্ছে যাত্রী যারা ছিলেন তারা অনেকে বাড়ি ফিরে গিয়েছেন, আবার অনেকে আবার দেখা যাচ্ছে যে পরিবার পরিজন নিয়ে ঢাকার বাইরে থেকে যারা এসেছেন তারা কিন্তু অনেকটা বিপাকে পড়েছেন, তারা আসলে পরিবার পরিজন নিয়ে এখানেই অপেক্ষমান অবস্থায় রয়েছে। এদিকে আবার আমরা যদি একটু নিচের টার্মিনালের কথা বলতে যাই, যে টার্মিনাল দিয়ে আসলে দেশের বাইরে থেকে এসে বের হয়ে যান যাত্রীরা,
সেই টার্মিনালটি কিন্তু হচ্ছে যে এক্সিট পয়েন্টটি কিন্তু বন্ধ রাখা হয়েছে, কেননা যেহেতু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি এই মুহূর্তে বন্ধ রয়েছে ফ্লাইট অবতরণ করা এবং উড্ডয়ন করা, সেই কারণে নিচের যেটা বহির্গমন পথ, সেই বহির্গমন পথটি কিন্তু বন্ধ রেখেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আর যে বিষয়টি যেমনটা বলছিলাম যে এই শিডিউল বিপর্যয়ে যে ঘটনা, সেটা কিন্তু ব্যাপক হারে কিন্তু বৃদ্ধি হয়েছে, কেননা যেহেতু এখানে আমরা যতটুকু খবর পেয়েছি আগুন কিন্তু এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, ধোঁয়ার কুণ্ডলী কিন্তু এখনো আছে। এর পাশাপাশি আবার দেখা যাচ্ছে কেমিক্যাল থাকায় এই কার্গো গোডাউনটিতে কেমিক্যাল থাকায় কিন্তু আসলে আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে এটি নিয়েও কিন্তু সন্দিগ্ধ রয়েছে। তো সেই কারণে আসলে এই সকল বিমানগুলো বা ফ্লাইটগুলো আসলে কখন নাগাদ আসলে তারা ছেড়ে যাবে বা যে কখন ফ্লাই করবে নির্দিষ্ট সময় কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে যেই নির্ধারিত সময়গুলো ছিল 4টার পর থেকে, সেই 4টার পরে সকল ফ্লাইটগুলো কিন্তু এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে, উড্ডয়ন বন্ধ রয়েছে। এবং তাদের বেশ কিছু এয়ারলাইন্স তারা তাদের কিছু সম্ভাব্য সময় বেঁধে দিয়েছেন। তার মধ্যে এমিরেটস এয়ারলাইন্স ঢাকা থেকে দুবাইগামী যে এয়ারলাইন্সটি, সেটার কথা তো এর আগে বলছিলাম, সেই এয়ারলাইন্সটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা 8 ঘন্টা পিছিয়েছে। 8 ঘন্টা পরে একটা সম্ভাব্য সময় হিসাবে রাত 3টায় কিন্তু আমরা হচ্ছে যে দেখতে পেয়েছি। এবং যাত্রীদের সাথে যেমনটা কথা বলছিলাম যে আসলে এই একে তো দুর্ঘটনা, এই দুর্ঘটনায় আসলে এই জায়গা থেকে কিন্তু আসলে তাদের যে ভোগান্তি সেটি কিন্তু আসলে বেশ চোখে পড়ার মতো, কেননা যারা বিশেষ করে ঢাকার বাইরে থেকে এসেছেন এই টার্মিনালগুলোতে, তাদেরই কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেক শিশুরা আছে, অনেক বৃদ্ধরাও কিন্তু আছে। সেই ঘটনায় কিন্তু আসলে তারাও কিন্তু বেশ বিপাকে পড়েছেন। এবং যেমনটা বলছিলাম যে এই বিমান দুর্ঘটনায় কখন নাগাদ আসলে এই পুরো বিমানবন্দরটি আসলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে, সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত সঠিকভাবে আসলে বলা যাচ্ছে না বলে আমরা কথা বলেছি। এবং যে বিষয়টা আমরা সবশেষ আমাদের কাছে তথ্য এসে পৌঁছেছে, সেটি হচ্ছে গিয়ে এই তাদের যেই হচ্ছে যে লাস্ট যে বিমানটি ছিল, সবশেষ 7:30টার যে বিমানটি দুবাইগামী, সেই দুবাইগামী ফ্লাইটটি প্রথমত বোর্ডিং চালু করা হয়েছিল এবং এই ঘটনার কারণে কিন্তু বোর্ডিং বন্ধ করে দিয়েছে। এবং যাত্রীরা যারা একটি বিমান আমরা দেখেছি যে রানওয়েতে বিমানে ওঠার কিছু যাত্রী উঠেছিলেন এবং কিছু যাত্রী ওঠার উপক্রম ছিলেন, তাদেরকে আসলে সেই বিমান থেকে নামিয়ে আবারও কিন্তু টার্মিনালে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে।